আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি দূর আকাশে, পর্ব ৪, লিখনীতে তেজরিন মালিহা। হোয়াট দ্য ফাক! রিকের এসব ভাষায় মুখ খিচে আরিফ বিরক্ত ভরা কণ্ঠে বলে, তুই তোর ওইসব গালি অফ কর। সিরিয়াসলি, ও আমার ওয়াইফ। যা শালা, তুই সিরিয়াসলি বিয়ে করেছিস? এক কথা কতবার বলতে হয় তোকে? শীতল কণ্ঠে বলে আরিফ। ব্রো, সিরিয়াসলি? রিক একবার মায়ের দিকে তাকাচ্ছে তো একবার আরিফের দিকে তাকাচ্ছে। এরা আসলে হাজব্যান্ড ওয়াইফ? রিক কনফিউশনে পড়ে গেল। বাম হাত দিয়ে নিজের থুতনি চেপে ধরে কিছু ভাবল সে। খানিক বাদে দু হাত কাঁধ অবধি তুলে বলে, ওকে, ওকে, তোমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ। মায়া এতটা সময় ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। আরিফ ও রিকের কথোপকথন গিলছিল। এখন তো আরও বলার সুযোগ আসলে মাথা উপর নিচ করে বলে হ্যাঁ। মায়া হ্যাঁ বলতে আরিফও বলে ইয়েস। রিক ভাবক ভঙ্গিমায় মায়ের কাছে প্রশ্ন করে, এই যে মেয়ে, 15 বছর আগে তোমার বয়স কত ছিল? মায়ের নির্বিকার ভঙ্গিমায় জবাব দেয়, 9 বছর। কেমনি কি ভাই? তোর প্যারেন্টসের কি পাগল কুকুরের বুদ্ধি এই দিয়েছে? কিভাবে 9 বছরের মেয়েকে বিয়ে দিল? আরিফ, তোর বয়স কত ছিল? আরিফ এদিক সেদিক তাকিয়ে ফুস করে শ্বাস ছেড়ে বলে, 17। হোয়াট দ্য ফাক ভাই! 9 বছরের একটা মেয়ের সাথে 17 বছরের একটি ছেলের বিয়ে কিভাবে পসিবল? আমার তো মাথায় ঢুকছে না। ভাই, তোরা আমার সাথে প্রেম করছিস না তো? লাইক সিরিয়াসলি, 9 বছরের একটা মেয়ের সাথে 17 বছরের একটা ছেলের বিয়ে? ফাক ভাই! তোদের বিয়েটা যে কাজে পড়াইছে সে কি নেশা করে বিয়ে পড়াইছে? আর তোদের ফ্যামিলি কি দারুণ ভাই! তোদের জন্য তো তালি দেওয়া উচিত। বলেই নিজে পাগলের মতো তালি দিতে শুরু করলো রিক। কথাগুলো একদমই বলে শেষ করলো রিক। রিকের পাগল প্রায় অবস্থা। আরিফ ও মায়া এমন উদ্ভট কথাবার্তা কিছুতেই মেনে নিতে পারছে না সে। আদৌ কি সম্ভব 9 বছরের একটা মেয়ে বিয়ে? কোনো সুস্থ মানুষের পক্ষে এসব মিনিংলেস কথাবার্তা মেনে নেওয়া সম্ভব না। রিক যাকে এত বছর ধরে চিনে, একে ছাদের নিচে থাকে, সে নাকি 15 বছর আগে বিয়ে করেছে। আর 15 বছর পর তার বউ হাজির হয়েছে। তাকে মেনে নেওয়া যায়? রিকের এমন নাজেহাল অবস্থা দেখে আরিফ তার নিজ ভঙ্গিমায় বলল, আমাদের বিয়ে ক্রিটিক্যাল সিচুয়েশনে হয়েছে, যেখানে কাজী বা পরিবারের কাউকে দোষ দিয়ে লাভ নেই। সব পরিস্থিতির দোষ। বালের সিচুয়েশন। তুই সর আমার সামনে থেকে। তোর সাথে আর 1 মিনিটও কথা বলে পাগল হয়ে যাব। তুই সর আমার সামনে থেকে। বলে আরিফকে ধাক্কা দিয়ে সরিয়ে স্থান ত্যাগ করলো রিক। মায়া রিকের যাওয়ায় ঘাড় ঘুরিয়ে দেখলো। আরিফ পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে রইল নিজ স্থানে। রিকের চোখে আড়াল হয়ে যেতে মায়া প্রশ্ন করলো, ওনার কি মাথায় প্রবলেম আছে? আরিফ মায়ের দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকায়। মায়ের প্রশ্নের উত্তরে বলে, আগে ছিল না, এখন থেকে বোধহয় হলো। মানে? মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে আরিফ নিজ গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। মায়াও আরিফের সাথে তাল মিলিয়ে টুই টুই করে হাঁটতে থাকে। আরিফ উত্তর দিচ্ছে না দেখে প্রশ্ন করলো আবার, এর মানে তো বলুন। আরিফ সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে জবাব দেয়, মানে ও গত 1 মিনিট আগে পাগলের রাস্তায় হাঁটতে শুরু করেছে। মায়া বোকা চেয়ে প্রশ্ন করে, আবার এটার মানে কি? আরিফ তার নিজস্ব ভঙ্গিমায় গম্ভীর কণ্ঠে জবাব দেয়, এটার মানে আগে যেটা বলেছি ওইটা। আগে কোনটা বলেছেন মনে কর? আরিফ ততক্ষণে নিজের বেডরুমের সামনে চলে এসেছে। বেডরুমের দরজা খুলে আরিফ ভেতরে ঢুকলো, সাথে মায়াও আরিফের পিছু পিছু। আগেরটা বোঝানোর জন্যই তো এটা বলেছিলেন, এখন এটার মানে তো বলেন। আরিফ কোনো জবাব না দিয়ে বেডরুমের ভেতর হাঁটা শুরু করে। মায়া তার পিছু পিছু। মায়া বারবার বলতে থাকে, আরেকটার মানে তো বলেন। আরিফ রুমে এক স্থানে এসে থেমে গেলে মায়া বলে, কি হলো, থামলেন কেন? আরিফ বিরক্ত বড়া কণ্ঠে বলে, ওয়াশরুমে যাবে। যাব। আমার সাথে যাবি তুই? মায়া নাক সেটকায়, এই ছি ছি, অসভ্য লোক! কিসের অসভ্য লোক রে? নিজেই তো সুপারগ্লুর আঠার মতো আমার পেছনে লেগে আছে, সে আবার আমাকে বলে অসভ্য। মায়ার দিকে কিছুটা এগিয়ে এসে বলে আরিফ। মায়া এতে কিছুটা পিছিয়ে যায়। আরিফ মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলে, বিছানায় গিয়ে চুপচাপ বসে থাক।
আমি শাওয়ার নিয়ে আসছি। তারপর তোর সাথে সিরিয়াস কিছু কথা আছে। মায়া চটপট সরে বলে, আপনি না দুপুরে গোসল করলেন? সো হোয়াট? তোর কোনো প্রবলেম? না। আমার আবার কিসের প্রবলেম? আরিফ একটা টাওয়াল নিয়ে চলে গেল শাওয়ার নিতে। আরিফ ওয়াশরুমে ঢুকতে মায়া এদিক সেদিক কিছু খুঁজতে আরম্ভ করলো, কিন্তু তেমন কিছু পেল না। অবশেষে নিজের ফোনে ব্যাক কভারের পেছনে রাখা হিডেন ক্যামেরাটা বের করে। তার আগে খেয়াল করলো কোথা থেকে তুত্তুত শব্দ আসছে। মায়া বুঝতে পারলো এ রুমে কোথাও হিডেন ক্যামেরা লুকানো আছে। মায়া স্থির হয়ে দাঁড়ায় এক স্থানে, তীক্ষ্ণ চোখ বুলিয়ে আশেপাশে ভালো করে দেখে। অনেকটা সময় খুঁজলেও মায়া খুঁজে পায় না ক্যামেরাটি। অবশেষে মায়া ব্যর্থ হয়ে নিজের রুমে দৌড়ে যায়। তার সাথে আনা ছোট্ট একটি ব্যাগ থেকে আরেকটি ফোন বের করে ও একটি হিডেন ক্যামেরা ডিরেক্টর নিয়ে ফিরে আসে আরিফের রুমে। হিডেন ক্যামেরা ডিটেক্টর দিয়ে অনেকটা সময় খোঁজাখুঁজির পর মায়া ক্যামেরাটি খুঁজে পায়। মায়া বুঝলো ক্যামেরাটি হয়তো আরিফই লাগিয়েছে। এর মানে তার কার্যকলাপ সব রেকর্ড হয়ে গেছে এতক্ষণে, এবং তা আরিফ দেখতে পাবে। মায়া দ্রুত নিজের দ্বিতীয় ফোনটি দিয়ে কারো কাছে ফোন করলো। ফোন পিক করে মায়া দ্রুত বলে, হ্যালো, হ্যালো, আমি 1-7 বলছি। আমি এখন যেখানে অবস্থান করছি সেখানে একটি ক্যামেরা আছে। ক্যামেরাটি হ্যাক করার ট্রাই করুন। আর ক্যামেরার কিছুক্ষণ আগে ফুটেজগুলো ডিলিট করে দিন। দ্রুত করুন। আমি আপনাকে ক্যামেরাটি ইনফরমেশন পাঠাচ্ছি। ফোনের ওপাশ থেকে ছোট্ট একটি বাক্য আসে শুধু, ওকে ম্যাম। মায়ের রীতিমতো ঘাম ঝরছে। সব কিছু শুরু হওয়ার আগেই না শেষ হয়ে যায়। ভয়ে গলা শুকিয়ে আসছে তার। আরিফের রুমের ভেতর পায়চারি করতে থাকে মায়া। কিছুক্ষণ পর মায়ের কাছে ফোন এলো। মায়া দ্রুত ফোন রিসিভ করে, হ্যালো। হ্যাঁ, ডিলিট করেছেন? হ্যালো। ফোনের ওপাশ থেকে জবাব এলো, জি ম্যাম, ফুটেজ ডিলিট করা হয়েছে। এই ক্যামেরা হ্যাক করতে আমাদের জন্য কঠিন ছিল। কোনো কন্ট্রোল রুম থেকে এসব ক্যামেরা কন্ট্রোল করা হচ্ছে ম্যাম। আর ক্যামেরাগুলো অনেক অত্যাধুনিক, যা সহজে হ্যাক করা পসিবল না। আপনি যেখানে অবস্থান করছেন পুরো বাসা হিডেন ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের সার্ভারে এসব ক্যামেরা শো করছে। খুব সাবধানে কাজ করবেন ম্যাম। এরপর বোধহয় এ বাসায় ক্যামেরা আর হ্যাক করতে পারবো না। অলরেডি তারাও আমাদের সার্ভার হ্যাক করতে চাচ্ছে। AS4 স্যার আপনার উপর রেগে আছেন। প্রথম দিনে আপনি এত বড় ভুল করেছেন এর জন্য। আর যে টিমটি আমাদের সার্ভার হ্যাক করতে চাচ্ছে তাদেরকে প্রতিরোধ করা আমাদের পক্ষে কঠিন। এই মিশনটি আপনাকে ছাড়া অন্য কাউকে আমাদের টিম বেছে নিতে পারবে না বলেই স্যার আপনাকে এখনও কিছু বলেননি। বাঁচতে চাইলে সাবধানে চলবেন। কথাগুলো শেষ হলো ওপাশ থেকে ফোন কেটে দিয়ে।